আপনাকে সিলেবাসের মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদরাব স্যারের বাচ্চার মা হতে হবে। 9 মাস পর উনি ওনার বাচ্চা নিয়ে যাবে। বিনিময়ে 20 লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে। মন হতভম্ব। অফিসে এসেই এমন কিছু শুনতে হবে তাও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার, উনিও বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমাকে কেন টানছে এর ভেতরে? হ্যাঁ, আমি এতে টাকার প্রয়োজন, তাই বলে এভাবে টাকার লোভী তো না। এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি? মন দাঁড়িয়ে থাকার ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না। পড়ে যেতে নিলে ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর এখন এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সে বসের প্রতি একটা ঘৃণা এসে জমল, সাথে ম্যানেজারের প্রতিও। এসবের মানে? আমি তোমাকে তো আমার মেয়ের মতোই ভালোবাসি মা, আর তোমাদের বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি, অনেক রাগী আর বদমেজাজি। যেটা করবে বলবে ওইটা যেমন করেই হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্র ও, নিঃসন্দেহে অনেক বুদ্ধিমানও ও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করতো, সবাইকে শ্রদ্ধাও করে। কিন্তু হঠাৎ ওর সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথাটার কোনো প্রতি উত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই। মা, তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি, রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছে মা। এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল। এত কম পড়ায় কেউ চাকরি দেয় না। আর এই একটা মাত্রই বড় অফিসে চাকরিটা পেলাম। কি ভেবে দিয়েছে এটাও জানি না। এই অফিসে সব উচ্চশিক্ষিত লোক, তাও ওনাদের কথার ধরনেই বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল, আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কি হবে, কিভাবে চলবো আমি মন। আমার বাবা মা কি এটাও জানি না। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে, ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পেরেছি। স্বাভাবিকভাবেই ওখানে নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পর আমারও বের হয়ে যেতে হলো। 4 মাস আগেই আমার 18 বছর পূরণ হয়েছিল। ওখান থেকে বাইরেই কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা মেসে উঠেছিলাম। মেসে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাও ছিল না। অনেক কষ্ট করে মেসে থাকার সুযোগ পেয়েছিলাম। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। তারপর লেগে গেলাম টিউশন অথবা যে কোনো ধরনের চাকরির খোঁজে। এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশনই পাচ্ছিলাম না। একদিকে মেসে অনেকগুলো টাকা বাকি রয়ে গিয়েছিল। শেষবারের মতো উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সের ভর্তির তারিখের শেষ তারিখ চলে আসছে। আর এদিকে আমি টাকা জোগাড় করতে পারলাম না এখনো। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দিতে হয়, কই যাব আমি? এসব ভাবতে ভাবতে সেন্সলেস হয়ে পড়ে মন। অন্যদিকে ফারহান আদ্রাব গাড়ি নিয়েই বের হয়ে গিয়েছেন। অফিস থেকে মন বের হওয়ার সাথে সাথেই ও উপরের তলার কাছের জানলা দিয়ে দেখেছিল মনের তাড়াহুড়ো করে বের হওয়াটা। মনকে ফলো করার জন্যই ড্রাইভিং আস্তে করছে। ও ফুটপাথ দিয়ে হাঁটা মনকে অন্যমনস্ক লাগছে। হয়তো কিছুক্ষণ আগে বিষয়টা নিয়েই ও ভাবছে, কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবেই। এই শর্ত দিয়ে না হলেও অন্য আরেকটা শর্ত দিয়েই, কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ভাবছে মেয়ে জাতিকে ও বিশ্বাস করতে পারবে না কোনো দিন, না হলে মনকে ও নিজের জীবনের সাথে একেবারেই আবদ্ধ করে ফেলতো। ওর যে ছোটকাল থেকেই একটা ঘটনার জন্য মেয়ে জাতির উপরে সব বিশ্বাস টুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানছে না, কিন্তু মন না মানলেও
করতে যে হবেই। যে সম্পর্কের শুরুতেই কোনো বিশ্বাস থাকবে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরেই ওই মনের অস্তিত্ব। দেখবে, এসব ভাবতে ভাবতেই একসময় খেয়াল করলো মন ফুটপাতেতেই লুটিয়ে পড়েছে। দ্রুত বেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখল মন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েকজন পানির ছিটাও দিচ্ছে, কিন্তু মনের কোনো সাড়াই নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে দিয়ে মনকে কোলে নিতে গেলেই কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি কেডা? এভাবে হুটহাট করে একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাফ জানে এদের সাথে কথাই লাগলেই আর ছুটতে পারবে না। মুখ ফসকেই ওর জবাব বের হলো, অতি কাছের একজন। এটা বলেই ও মনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাফ গাড়িতে উঠেই ওর ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইলে প্রথমেই ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাফ বলল, কই তুই? হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলাতেই আদ্রাফ কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকেই খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মুনের দিকেই। মোবাইল দেখেই মুনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুত পৌঁছতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমেই মুনকে কোলে নিয়ে ওর বন্ধু শুভ্রর কেবিনের সামনে গিয়েই কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাফের সেদিকে খেয়ালই নেই। শুভ্রর কেবিন থেকে বের হয়েই বন্ধুর কোলে মেয়ে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাফের কোলে মেয়ে? যে ছেলে মেয়ে জাতিকেই সহ্য করতে পারে না, সেই ছেলের কোলে মেয়ে? শুভ্র আদ্রাফের কাছে এসেই বলার জন্য মুখ খুলল, আরে দোস্ত, এইটা কি দেখ। কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রুগীকে দেখার। বন্ধুর কথা ভাবতে গিয়ে, আরে তেমন কিছু না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে। আর খাবারের অমনোযোগের জন্য ঠিক মতো খাবার খেলেই হবে। আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এইসব চলো। আদ্রাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ওর নিজের ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ মুনের পাশেই বসে ওর এক হাত নিজের হাতের মুঠোয় নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মুনের দিকেই। শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্র তাই করল। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো। আর ততক্ষণে আদ্রাফও উঠে এলো। এই কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গিয়েছে। শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না, বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকেই জড়াবো না। এই কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বোঝাক না কেন ও বুঝতেই চাইবে না। আর কী বা বোঝাবে আদ্রাফকে? ও নিজেও তো জানে আদ্রাফের একটা কালো অতীত আছে, যেই ড্রামাটা থেকে এখনও আদ্রাফ বের হতে পারেনি। মন চোখ খুলেই হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাফ দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারল এটা একটা হসপিটাল, কিন্তু মুন হাসপাতালেই বা কীভাবে আসলো? আর মুনের সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে? মুন এটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুলল। না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। হয়তো বা মুনের চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ। মুন বেড থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে আদ্রাফ হতভম্ব। এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরেই পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা কেন গেল? আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আধ বালতি পানি বেড়ে দিলাম ফারহান আদ্রাফ স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাফ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। ইয়া আল্লাহ, তার মানে এটা ভ্রম নয়। কি করলাম এটা? নিজের মাথায় নিজেই বাড়ি বাড়তে ইচ্ছে করছে।
আদ্রাফ মুনকে বিড়বিড় করতে দেখে আর একটা জোরে ডাক দিল, আর এতেই মুনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাফ আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মুনের হাতে দিল। খাবার ঠিক মতো খাবে আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলো খেয়ে নাও চটচলতি। ফারহানের এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো, আমি হসপিটালে কি করছি? এতক্ষণ এইসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডাক্তারি বা কেন আসলো? সকালের কথাগুলো ভাবতেই মন বিস্ফোরণ চোখে আদ্রাফের দিকে তাকালো আর পাশের ছোট টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিল। এই আপনি আমাকে সিলেকশন করাতেই এনেছেন, তাই না? এই জন্যই এত কেয়ারনেস আমার প্রতি। আমি এতক্ষণ ভুলেই গেছিলাম সকালের কথাগুলো। খবরদার এক পাও আমার থেকে এগোলে আপনি আমার অফিসের বস, এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিনে এটাও শিখলে না স্ট্রেঞ্জ? আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা। ততক্ষণে শুভ্র কেবিনে ঢুকলো আবার। এটাই কাটা যাক, ওইটাই কেটে দেব। আর এই ডাক্তার এখানে কেন? আমি কিন্তু এখন চিৎকার করবো বলে দিলাম, আর নয়তো দুইজনকে একসাথে খুন করে ফেলবো। এটা শুনেই শুভ্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখেই মনের বোকা বোকা চাহনি। এখানে হাসির কি বলল মন? সিরিয়াস জিনিসেও হাসে। আদ্রাফ দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটাকে পেলি। শুভ্র হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলল। আদ্রাফের দিকে তাকাতেই চুপ হয়ে গেল। আদ্রাফের রাগী চেহারা দেখে আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চা বলার কারণে। কিন্তু এখন চুপ থাকাটাই শ্রয় মনে হচ্ছে। কোনো মতেই এখান থেকে বের হতে পারলেই হলো। এখানেই থাকার ইচ্ছে আছে নাকি? চাইলে ব্যবস্থা করতে পারি। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? গম্ভীর পুলিশালী কণ্ঠস্বর কানে আসতেই মনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়ে বিড়বিড় করছিল। আদ্রাফ শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মন এক নজর শুভ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। মন গেট থেকে বের হতেই দেখে আদ্রাফ স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় মনেরই অপেক্ষায়। মন আদ্রাফকে না দেখার ভান করে রিক্সা ডাকতে লাগলো। আর তা দেখেই আদ্রাফ বলে উঠল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমায় ঢোকার সুযোগ করে দিব? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারীর সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এইভাবে গাড়িতে করে বাসায় পৌঁছে দেন? যদি দেন তাহলে উঠবো, আর না হলে আলগা পেরে দেখাতে আসবেন না। এই কথা বলেই মন রিকশায় উঠে গেল। যাক বাবা, এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই খচ্চরটাকে কিছু বলতে পেরে। আর এদিকে আদ্রাফের চোয়াল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। যেই মেয়ে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মেয়ে এখন এই ফারহান আদ্রাফের সাথে তর্কে জড়াই। মন রুমে ঢোকার সাথে সাথেই পাশের বেড থেকে মিম বলে উঠল, কই ছিলি এতক্ষণ? এতবার কল দিয়েছিলাম, ধরিসনি? জানিসই তো এই সময় কাজে থাকি। জানার পরও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত পত্নী মহিলাটা আসছিল তোকে খোঁজার জন্য। বলেছে এইবারে আর সুযোগ দিবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কল দিছিল। তুই কল না ধরার কারণে রাগি মুডে বের হয়ে গেছিল। তুই আসলে দেখা করতে বলছিল। কি করবি মন? আমারও তো এবার বাবা এখনো গ্রাম থেকে খরচ পাঠায়নি, আর টিউশনের বেতনও এখনো দেয়নি। নাহলে আমি কিছু একটা করে ফেলতাম। তুই আর কত করবি আমার জন্য? যা করছিস তা অনেক করেছিস, দেখি কি করা যায়। আরে বোন, আজ না তোর অফিসের মাছ বেতন দেওয়ার কথা ছিল? দেখ ইয়ার, আমি তো ভুলেই গেছিলাম। দিয়েছে টাকা? তাহলে তো তুই টেনশন ফ্রি হয়ে গেছিস। আমি সত্যি সত্যি চিন্তা করছি। আমি আর চাকরি করছি না। কিন্তু কেন? সকাল থেকে সব মিমকে খুলে বলল। বলার পরে মিমকে বিস্ময় সুযোগ অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলো। আস্তে আস্তে এখন সব চিন্তা এসে মাথায় ভর করছে। এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলেও এখন সব কান্নারা যেন গলায় এসে আটকে গেছে। আর পাচ্ছে না মন।
হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দোয়াকারে বসে পড়ল মন। সবার মতো স্বাভাবিক লাইফ আমার কেন হলো না? আমার পড়াশোনার কি হবে? আর একটা কাজ বা কিভাবে জোগাড় করব? পরের দিন যতক্রমে মন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির। এর মধ্যেই ও যা ভাবার ভেবে নিয়েছে। ওর টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকতেই জানতে পারল আজকে ফারহান আদ্রাব স্যার কয়েকদিন আসবে না। অফিসের কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালেই। ভালো থাকবেন আঙ্কেল, এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন, এটার ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটা ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটকাল থেকেই অনাথ, কোনোদিন বাবা মা কি জিনিসের মর্ম বুঝিনি। তাই তো কেউ একটু মা বলে কথা বললেই বাবার অনুভূতি আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি, সব সময় মনে রাখবো আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলিয়ে না, উনি যেদিন অফিসে আসবে ওই দিনই বলিয়ে আসি আঙ্কেল। ম্যানেজার ছলো ছলো চোখে মনের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, কিছুই বলতে পারল না। আজকালকার ছেলে মেয়েরা তো বাবার উপরেই পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চাই, বন্ধুদের সাথে আজ এখানে যাবে তো কাল ওখানে যাবে, বাবার টাকা দিয়েই সব ফুর্তি করবে। এত ছেলে মেয়েদের ভিড়ে মনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। মন রুমে এসেই মিমের পাশে বসলো। মিমও ওর ব্যাগ গোছানোর পাশাপাশি মনের ব্যাগ গুছিয়ে রেখেছে। পাখি শোন, আমার টিউশনে আমি তোর কথাগুলো শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছ থেকে কল করেছিলাম। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একবারের জন্য। তখনই উনি আমাকে বিকালে যেতে বলেছিল ওনার বাসায়। তুই ঘুম ছিলে তাই আর ডাকিনি। আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেননি, আর এই মাসের টাকা সহ এখন মোট 2 মাসের টাকা দিয়ে দিয়েছে। আর জানিসই তো এই টিউশনগুলো আমি শখের বসেই করতাম, আমার খরচ তো আমার বাবাই পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেল ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলছি আমি তোর কথা, ওনারা সব শুনে বলেছে তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে তোর? এবার হাস একটু, মুখটাকে এমন প্রথম বাজার মতো করে কেন রেখেছিস? তুই জানিস তোকে হাসটা কি স্নিগ্ধময়ী মায়াবতী লাগে? হঠাৎ মিমের ধাক্কায় নিজের সেন্স ফিরে পেল। কি এমন, কই হারিয়ে গেছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নাই। কি এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কি হতো, হয়তো বা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোর্ডের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে। আরে তোর পাগলি, তুই জানিস তোর চেয়ে আমি বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠাই দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এইখানে ওখানে গিয়েছিলাম, 5 দিনই শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার জন্য বলতাম, আর বাবার একমাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা দিয়ে দিত। এই নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজে তখন দিলে নাকি বেশি অভ্যেস খারাপ হয়ে যাবে। বাবা আমাকে অনেক বোঝাতো, তো কথাগুলো আমি কানেই তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিলাম, কারণ তোকে দেখতাম সবসময় কোনো কাজ থেকে টাকা পেলে ওগুলো কোনো এক কাজে লাগাবি, তা আগে থেকে হিসেব করে রাখতি, বাড়তি টাকা কোথাও খরচ করতি না। তখন বুঝলাম জীবন একজনের জন্য এক এক রকম। আমরা একই বয়সের হয়েও দুজন দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস, আর আমি বাপের টাকা উড়াই বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখা দেখি টিউশন নিলাম, বাবা থেকে বাড়তি টাকা আর দিতাম না। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, গেলেও হিসেব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি, কাল রাতেই বললাম তোর কথা। এই দিক দিয়ে কিন্তু আমি তোর চেয়েও ভাগ্যবতী মন পাখি। সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম, এক একজন এক এক ভাবে জীবনটাকে উপভোগ করে। ভূষণ, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করবো অনার্সে, বুঝছিস? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে দিয়েছি, এখন শুধু যাওয়ার পালা। মন মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিল। আচ্ছা মিম, আমাদের টিকিটের কি খবর, কয়টায়? আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশন নেওয়ার দরকার নেই। আর টিকিট নিয়ে
ফেলেছি রাত 11টায়। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে মন আর মিম বেরিয়ে গেল। হোস্টেল থেকে 9:30 রিক্সা করে স্টেশনে যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে। যেতে যেতেই দেখে নিচ্ছে প্রিয় শহরটাকে, যেই শহরে ছোটকাল থেকেই সব স্মৃতি। আশরাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্যই আজ আমি প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর বাসে উঠল দুজনে। প্রায় সব যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়ল। আস্তে আস্তে সব সিট সম্পূর্ণ হলো। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুট লাগালো। মন জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটাকে দেখে নিচ্ছে। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছে। নিজেরই অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চট্টগ্রাম গিয়ে পৌঁছতে প্রায় সকাল 10টা। বাস স্ট্যান্ডে ওদের নিতে এসেছে মিমের বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই বাবাকে দেখে এক দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। আমারও বাবা থাকলে এমন একটি সুন্দর মুহূর্ত হতো। আফসোস। মিমের বাবা বলল, কি রে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। মুন একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কেমন আছো মা? মিমের থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো, বেশি দেরি করলে মিমের মা আমায় আস্ত রাখবে না। অনেক দিন পর তার মেয়েকে নাকি দেখবে। মিম, নুন, চলে আসো গাড়িতে। বাসায় পৌঁছে মিমের মায়ের সাথে কৌশলাদি শেষ করে মিম আর মুন রুমে চলে আসে। রুমটা বেশ সাজানো গুছানো। বোধহয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে। এই রুমে মুন আর মিম একসাথেই থাকবে। তুই আগে গিয়ে ফ্রেশ হয়, তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি। আচ্ছা। ফ্রেশ হয়ে বের হতেই দেখে মুনের সব জামা কাপড় ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। বিছানায় বসতেই দরজা নক করার শব্দ। মুন তাকিয়ে দেখে আন্টি দাঁড়িয়ে। আরে আন্টি, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও অনেক ভালো। অবশ্য পরিবার বলতে শুধু ওর মা বাবাই আছে, আর কেউ নেই। তারপর মিমের মা বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতে মন খারাপ করে থাকবে না। এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতন ধরে নিব। আর তুমিও সব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আর একটা মা বাবা। আন্টির কথা শুনে মনে মনে নিজেরই মায়ের মনে ঘ্রাণ পাচ্ছে মন। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কান্না যে খুশির। এই তো, জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকে এর আগে মনে হয়নি। এই দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতো আন্টি আর বাবার মতো একটা আঙ্কেল পেলাম, আর একটা বোন সবার বান্ধবী পেলাম। মিমের মা পরম মমতায় দুহাত দুজনের মাথায় বুলিয়ে দেন। হয়েছে, এইবার ওঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিচ্ছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। আচ্ছা, আসতেছি আমরা। নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে চলে আসলো মন। মিমের বাবা বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে, আর ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। শোন, ঘুম থেকে উঠেই বিকালে আমরা বাইরে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এদিকেই যাই ঘুরতে, এখন ঘুমা। মন একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। এভাবেই কেটে গেল 3 দিন। এই 3টা দিন মনের জীবনের সেরা দিন মনে হলো। চট্টগ্রামে আসার পর মনে হচ্ছে
তার মতো সুখী আর কেউ নেই। 2 দিন পর নতুন ভার্সিটিতে যাবে মন। মিমের বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন। অন্যদিকে আদ্রাফের আজ খুশির দিন। এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে। এই 5 দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো। এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করছিল, আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান। অফিসে ঢুকেই ম্যানেজারের থেকে আগে অফিসের সব খবরাখবর নিল, তারপরে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। ওর কেবিনে মুনের কাজের জায়গাটা পার করেই যেতে হতো। কেবিনে ঢোকার সময় একবার ওর জায়গাটায় চোখ পড়ল, কিন্তু জায়গাটা খালি। হয়তো মুন এখনও আসেনি, কিন্তু মুন তো এই 1 মাস 1 দিনও দেরি করে আসেনি। যাক, হয়তোবা কোনো কারণে দেরি হচ্ছে, আসবে। তবুও কিছু একটা শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাফের। এসব ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ। কাল রাতেই ডিল কনফার্ম করে ওনারা রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। মাঝরাতেই পৌঁছেছিল। অন্য সময় হলে কোনোদিনও এই দিনে অফিসে আসতো না ও, কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে, যেটা না করলে ওর মন শান্তি হবে না। ভীষণ টায়ার্ড লাগছে ওর। স্যার, আসতে পারি? আঙ্কেল, আপনাকে কয়বার বলবো আমাকে স্যার না ডাকার জন্য? আমি আপনার ছেলেরই মতো। আচ্ছা বাবা, আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি। জি বলুন আঙ্কেল। আসলে আঙ্কেল, ভয় পাওয়ার কি আছে? অফিসে কোনো কিছুর ভুল হয়েছে? আপনাকে আমি আমার বাবার মতোই দেখি। কোনোদিন কোনো ভুল নিয়ে আপনার ওপর আওয়াজ করে কথা বলেছি? আপনি নিশ্চিন্তে থাকুন, বলে ফেলুন। কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি। আসলে তা নয়, এটা মুনের রেজিগনেশন লেটার। ও আপনি বাড়ি যাবার দিনই চাকরি ছেড়ে দিয়েছে। আপনি আমাকে আগে বলবেন না? আজ 5 দিন হয়ে গেল। আদ্রাফ চেয়ার ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল, আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল, আপনি না আসা পর্যন্ত বলতে বারণ করেছিল, তাই বলতে চেয়েও পারেনি। আদ্রাফ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। কোথাও যেন ওর শূন্যতা অনুভব করছে। চোখগুলো 2 মিনিটের লাল বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা করছে ভীষণ। এই ড্রামা থেকে ওকে একমাত্র শুভ্রই বের করতে পারবে। আদ্রাফ মোবাইল নিয়ে শুভ্রকে কল করলো। শুভ্র কই তুই? দ্রুত আমার অফিসে আয়। আঙ্কেল, মনের ডিটেলসটা আনো। ম্যানেজার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বের হয়ে গেল। ওর এখন নিজেরই খারাপ লাগছে। মুনের কথা মেয়ের মতো করে ভাবতে গিয়ে আদ্রাফকে আর বলা হয়নি। ওই দিনই বলা উচিত ছিল, কিন্তু আদ্রাফ কেন মুনের মতো একজন সাধারণ মেয়েকে কাজ ছাড়াতে এত রিয়াক্ট করছে? তার মানে কি মুনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার সাথে আদ্রাফের কোনো সংযোগ ছিল? আদ্রাফ তো মেয়ে জাতিকে ঘৃণা করে, তবে বাচ্চাটাকে নয়। তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্যই মুনের কাছে যেতে শর্ত চুকিয়েছিল? ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার। ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে। তার এখন দ্রুত শুভ্রকে সব বলতে হবে, আর মুনের ডিটেলসটাও দিতে হবে আদ্রাফকে। এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে। শুভ্রই ওর একমাত্র ছোটবেলা থেকেই কাছের বন্ধু। দিগন্ত নীল আকাশের মাঝে মাঝে শুভ্রের ছোঁয়া। আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা অসংখ্য পাখি। পাখিদের এই একটা দিক অনেক বেশিই ভালো লাগে। ওরা যেখানেই যাক না কেন ঝাঁক ধরেই যাবে। ওদের মতো পিঁপড়েকেও ভালো লাগে মুনের। তারাও সব সময় শাড়ি ধরে যখন তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। ক্লাসে বসে জানলা দিয়ে আকাশের সৌন্দর্যে বিস্মিত হচ্ছিল মন। অন্যদিকে শুভ্র অফিসে ঢুকতেই ম্যানেজার শুরু থেকেই সব বলল। আদ্রাফের কেবিনে আসতে আসতে শুভ্র আগেই এমন কিছু আন্দাজ করেছিল। আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করছিল না। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি। আদ্রাফের এই মেয়ের জায়গায় যে কোনো কেউ থাকলে রেগে যেত, আর সেই জায়গায় মেয়েটি শুধু চাকরিটাই ছেড়েছে। যাক,
এখন এসব ভাবার টাইম নয়। শুভ্র আদ্রাপের কেবিনের দরজা খুলেই দেখলো আদ্রাপ চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে আছে। আপনার আদ্রাপ চোখ খুললেই সামনে তাকাতেই শুভ্র থমকে গেল।